Hello dear student, Assalamu alaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা দেখব একই সাথে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর সকল শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ আমাদের অনেকের রাসায়নিক বিক্রিয়া নিয়ে সমস্যা হয়, তারই আলোকে আজকের আলোচনা। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের অনেকেরই খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই রাসায়নিক বিক্রিয়া। আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে করতে হয় অনেকেই বুঝি না। অনেক সময় দেখি কোথাও 2 দেওয়া থাকে, কোথাও 3 দেওয়া থাকে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আজকের আলোচনা। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখানে যে কয়েকটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, আমরা এই বিক্রিয়াগুলো পরে সম্পন্ন করব, আগে এর একটু প্রাথমিক ধারণা নিয়ে নেই আমরা। ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবে যে এখানে মনে করো আমরা যদি এখানে সোডিয়াম ক্লোরাইড নেই, এটা একটা যৌগ, তাই না? তাহলে এখানে এটা একটা যৌগ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবে যে এখানে যে সোডিয়াম আছে, সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হলো মাইনাস, অর্থাৎ সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তার মানে এখানে সোডিয়াম প্লাস কখন হয়ে যায়? যখন সোডিয়াম একটি ইলেকট্রন দান করে তখন সোডিয়াম প্লাস হয়ে যায়। আর ক্লোরিন মাইনাস কখন হয়? যখন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে একটা সোডিয়াম মানে আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কোনো মৌল যতটা ইলেকট্রন ত্যাগ করে অপর মৌলকে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ করে তার সাথে যৌগ গঠন করতে হবে। অর্থাৎ ইলেকট্রন দেওয়া নেওয়ার বিষয়টা সমান থাকতে হবে। কোনো মৌল যতটা ইলেকট্রন ছাড়বে অপর মৌলকে ততটা ইলেকট্রনই গ্রহণ করতে হবে তার সাথে যৌগ গঠন করতে গেলে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম একটি ইলেকট্রন ছাড়ে, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড NaCl, কিন্তু আমি যদি বলি ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে হবে CaCl, তখন কিন্তু এটা হবে না। কেন হবে না? দেখো, আমরা জানি ক্যালসিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, মানে 2টি ইলেকট্রন সে ছাড়বে, তাহলে ক্যালসিয়াম 2+। তাহলে দেখো ক্যালসিয়ামের সাথে ক্লোরিনকে যদি যৌগ গঠন করতে হয়, তাহলে এই যে ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন ছাড়লো, ক্লোরিনকে 2টা ইলেকট্রনই নিতে হবে। তাহলে বলো, ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন ছাড়ে, কিন্তু একটা ক্লোরিনের ক্ষমতা আছে কি সর্বোচ্চ একটা ইলেকট্রন গ্রহণ করার। তাহলে ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন ছাড়ে, তাহলে ক্লোরিনকে 2টা ইলেকট্রনই নিতে হবে। যেহেতু একটা ক্লোরিনের সর্বোচ্চ ক্ষমতা একটি ইলেকট্রন গ্রহণ করার, তাই এই ক্যালসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন 2টি একটা ক্লোরিন নিয়ে যৌগ গঠন করতে পারবে না। তার মানে ওই ইলেকট্রন 2টা গ্রহণ করার জন্য ক্লোরিন লাগবে 2টা। তাই আমরা এটাকে লিখি ক্যালসিয়াম একটা, আর ক্যালসিয়ামের সাথে যৌগ গঠন করার জন্য ক্লোরিন লাগবে 2টা, এই জন্য CaCl2 দেখি আমরা। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমরা অনেক সময় দেখি যে কিছু যৌগমূলক আছে, সে যৌগমূলকগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা নিতে হবে। আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া এবং কোনো একটা সংকেতের নাম আমরা খুব সহজভাবে করতে পারবো যখন আমরা মৌল জানবো এবং যৌগমূলকগুলো জানবো এবং এদের ইলেকট্রন আদান প্রদানের বিষয়টা ভালোভাবে জানবো, তখন আমরা যে কোনো বিক্রিয়া খুব সহজে সমাধান করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, আমি তেমনই 2-1টা যৌগমূলকের কথা বলি। যেমন আমরা জানি SO4 2-। দেখো, এটা হলো সালফেট। এখানে SO4 2-, এটা একটা যৌগমূলক। কেমন করে? আমরা জানি এই যেখানে দেখো ক্লোরিন একাই একটা মানে ক্লোরিন একাই একটা ইলেকট্রন গ্রহণ করে জন্য ক্লোরিন মাইনাস। আবার এখানে ক্যালসিয়াম 2+, মানে একটা ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছাড়ে, এজন্য ক্যালসিয়াম 2+। তাহলে এই যে দেখো, সোডিয়াম ইলেকট্রন দান করে একটা আয়নে পরিণত হইল, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে একটা আয়নে পরিণত হইল। ঠিক তেমন এই যে সালফেট দেখো SO4 2-, মানে একাধিক মৌল একত্রিত হয়ে যখন কোনো আয়ন প্রকাশ করে সেটাকে বলা হয় যৌগমূলক। আবার বলে একাধিক মৌল, এখানে দেখো সালফার, অক্সিজেন 4টা, এরা সবাই মিলে 2টা ইলেকট্রন একত্রে গ্রহণ করে, তাই এটাকে বলা হয় যৌগমূলক। অর্থাৎ একাধিক মৌল একত্রিত হয়ে যখন কোনো আয়ন প্রকাশ করে তখন সেটাকে বলা হয় যৌগমূলক। যেমন
OH, এখানে দেখো মানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এরা উভয় একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে OH একাধিক মৌল একত্রিত হয়ে এই যে মাইনাস আয়নটা প্রকাশ করলো, এজন্য OH-টা হইল একটা যৌগমূলক। তাহলে আমরা এই কয়েকটা বিষয় জানবো, যে যৌগমূলকগুলো জানবো, এবং আমরা যৌগ গঠনের ক্ষেত্রে মনে রাখবো কোনো মৌল যতটা ইলেকট্রন ছাড়বে অপর মৌলকে ততটা ইলেকট্রনই গ্রহণ করতে হবে। তাই এই বিষয়টা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে যে কোনো বিক্রিয়া সম্পন্ন করতে পারি। তাহলে দেখো তো OH মাইনাস, তাহলে OH মিলে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এ সোডিয়ামের সাথে যদি ইলেকট্রন মানে সোডিয়ামের সাথে যৌগ গঠন করতে চায় তাহলে মানে Na+, তাই আমরা এখানে বলতে পারি এ সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে আর OH মিলে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। কিন্তু আবার আমি যদি বলি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমি বলতে চাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে OH ম্যাগনেসিয়াম MgOH হবে না, এটা কিন্তু ভুল হবে। কারণ কি, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ে, তাহলে OH কে দুইটা ইলেকট্রন নিতে হবে, কিন্তু OH এর ক্ষমতা সর্বোচ্চ একটা ইলেকট্রন নেওয়ার। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে যৌগ গঠন করতে গেলে OH কয়টা লাগবে? OH লাগবে দুইটা। এই জন্য কিন্তু আমরা দেখি Mg এই যে OH দিয়ে এখানে 2 দেওয়া থাকে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝি এবং এই যৌগমূলকগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানি, এবং আমরা যদি জানি যে কোনো মৌল কতটা ইলেকট্রন ছাড়ে এবং অপর মৌল কতটা ইলেকট্রন গ্রহণ করে, এই বিষয়টা যদি আমরা জানি তাহলে খুব সহজভাবে আমরা যে কোনো বিক্রিয়া সম্পন্ন করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো মানে CaOH2 কেন হয়েছে, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কারণ ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ে আর OH একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্যালসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন দুটি গ্রহণ করতে OH লাগবে দুইটি, তাই এখানে CaOH2 হয়েছে। এখানে HNO3 আমরা জানি এটা নাইট্রিক অ্যাসিড এবং NO3 হলো নাইট্রেট, এটা কি মাইনাস, ঠিক আছে। এই NO3 একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা এখানে জানি ক্যালসিয়ামের যে দুইটা ইলেকট্রন ছাড়ে, নাইট্রেটকে সেই দুইটা ইলেকট্রন নিতে হবে, তাই আমরা এখানে লিখতে পারি দেখো ক্যালসিয়াম, আমি ক্যালসিয়াম নিলাম। আর মানে একটু সাধারণভাবে বিক্রিয়াগুলো ভালোভাবে সম্পন্ন করার জন্য তোমরা যে বিষয় মনে রাখবে, প্রথমটা প্লাস দিবে পরেরটা মাইনাস, এখানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে দেখো এই প্লাস বিক্রিয়া করবে মাইনাসের সাথে, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যালসিয়াম, দেখো NO3 2 ক্যালসিয়াম নাইট্রেট প্লাস। এবার দেখো তোমরা সবসময় লক্ষ্য করবে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে সম্পর্কের বিষয়টা দেখবে, যে মনে করো হাইড্রোজেন যদি কোথাও দুইটা পাও আর অক্সিজেন যদি একটা পাও, তাহলে মনে রাখবে এখানে কি উৎপন্ন হয় দেখো তো, H2O পানি। যদি তুমি কখনো দেখো হাইড্রোজেন 4টা আছে অক্সিজেন 2টা আছে, তাহলে বুঝবে এখানে 2 অণু পানি। মানে সব সময় লক্ষ্য করবে যে হাইড্রোজেন যত হবে তার অর্ধেক যদি অক্সিজেন হয় তাহলে পানির অণু গঠন হবে। তাহলে যদি 4টা হাইড্রোজেন থাকে 2টা অক্সিজেন থাকে, তাহলে এই অক্সিজেনের সাথে যে সংখ্যাটা থাকবে তত অণু পানি হবে। দেখো ঠিক তেমনই হাইড্রোজেন যদি মনে করো 10টা হয়, অক্সিজেন যদি 5টা হয়, তাহলে কয় অণু পানি হবে? 5 অণু পানি, 5H2O। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো এখানে আমরা ক্যালসিয়াম দেখলাম নাইট্রেটের সাথে বিক্রিয়া করলো। এখন দেখো এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, এখানে কয়টা? 2টা, 4টা হাইড্রোজেন, তাহলে 4টা হাইড্রোজেন আছে। আর অক্সিজেন আছে কয়টা? এখানে এই 2টা সবার সাথে গুণন, তাহলে 3 × 6, এখানে 2, তাহলে কত হইল? 6 2 8টা কি আছে? অক্সিজেন আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এই দেখো ক্যালসিয়াম নাইট্রেটে অক্সিজেন কয়টা গেছে? এখানে 6টা, এই যে 3 × 6, তাহলে অক্সিজেন বাকি আছে কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা আছে দেখো, এখানে 2টা, এখানে 2টা, 4টা। আর অক্সিজেন এখানে বাকি আছে কয়টা? 2টা। তাহলে বলো হাইড্রোজেন 4টা, অক্সিজেন যদি 2টা হয় তাহলে কয় অণু পানি হয়? 2 অণু পানি। এই হলো 2H2O। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, এবার লক্ষ্য করো আমরা এখানে এই ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিষয়টা লক্ষ্য করতে পারছি। দেখো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম Mg2+, আর O2-,
তাহলে কোনো সমস্যা নাই। ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ছাড়ে, অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ছাড়ে, একটা অক্সিজেনের ক্ষমতা আছে সেই ইলেকট্রন দুইটা গ্রহণ করার। তাই একটা ম্যাগনেসিয়ামের সাথে একটা অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি এটা যদি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে দেখো তো ম্যাগনেসিয়াম এখানে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে। তাহলে আমি এখানে দেখো 2 কেন দেওয়া হয়েছে, কারণ ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে। তাহলে যদি এটা আমি শুধু HCl দিতাম, তাহলে কিন্তু দেখো এখানে ম্যাগনেসিয়াম একটা ক্লোরিনের সাথে কি বিক্রিয়া করতে পারে না। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ে, দুইটা ক্লোরিনকে সেই ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর এখানে যদি 2 দেই তাহলে এটা কোনো সংকেত হয় না, তাই আমরা এখানে 2 দিলাম। এখন দেখো এই ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ছাড়ে, দুইটা ক্লোরিন সেই ইলেকট্রন দুইটা গ্রহণ করবে। তাহলে বুঝলাম কি, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন যদি বিক্রিয়া করতে চায়, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন থাকতে হবে দুইটা, এজন্য MgCl2 প্লাস। এখানে দেখো বাকি কি, এই যে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তাহলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন হলে আমরা জানি 1 অণু পানি হয়, এই পানি H2O। এরপর দেখো আমরা জানি CO3 কার্বনের 2-, তাহলে কার্বনের দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এর সাথে যদি কেউ যৌগ গঠন করতে চায়, তাহলে তাকে দুইটা ইলেকট্রন দিতে হবে। তাহলে এখানে দেখো কার্বনেটকে দুইটা ইলেকট্রন দিতে হবে। যদি সোডিয়ামের সাথে যৌগ গঠন করতে চায়, তাহলে সোডিয়াম তো প্লাস, সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়তে পারে, কিন্তু কার্বনেট দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ কার্বনেটের সাথে যদি সোডিয়াম যৌগ গঠন করতে চায়, তাহলে কার্বনেটকে দুইটা ইলেকট্রন দিতে হবে। তাহলে একটা সোডিয়ামের কি ক্ষমতা আছে দুইটা ইলেকট্রন দেওয়ার? একটা সোডিয়ামের তো সর্বোচ্চ ক্ষমতা একটা ইলেকট্রন দেওয়ার। এজন্য সোডিয়াম কয়টা লাগবে বলো তো? অবশ্যই সোডিয়াম লাগবে দুইটা সোডিয়াম কি মিলে দুইটা ইলেকট্রন কার্বনেটকে দিয়ে কি যৌগ গঠন করবে। তাই আমরা এখানে দেখেছি যে এখানে যৌগটা হয়েছে Na2, মানে দুইটা সোডিয়াম লাগবে কার সাথে যৌগ গঠন করতে? কার্বনেটের সাথে যৌগ গঠন করতে, এজন্য Na2CO3 হয়েছে। তাহলে এখন দেখো এই যে এখানে Na আর এখানে দেখো Cl, তাহলে সোডিয়াম বিক্রিয়া করবে, দেখো সোডিয়াম কয়টা? দুইটা। এখানে ক্লোরিন কয়টা? দুইটা। যেহেতু 2 আগে আছে, 2 হাইড্রোজেনের সাথে আছে, ক্লোরিনের সাথেও আছে, তাই আমরা এখানে বলতে পারি সোডিয়াম দুইটা, ক্লোরিন দুইটা। মনে রাখবে, যখন পরমাণুর সংখ্যাগুলো একই হয় তখন আমরা সেই সংখ্যাটা আগে লিখব। অর্থাৎ সোডিয়াম 2, ক্লোরিনও 2, তাই আমরা এখানে লিখব 2 আগে দেব। এই হলো সোডিয়াম ক্লোরাইড, কেননা এই 2 দ্বারা সোডিয়াম দুইটা, ক্লোরিন দুইটা বুঝাইলো। এবং সোডিয়াম ক্লোরিন বিক্রিয়া করে বা মানে যৌগ গঠন করে তো সোডিয়াম ক্লোরাইড প্লাস। এখানে লক্ষ্য করে দেখো, আমরা একটু দেখি যে দেখো হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। যখন দুইটা হাইড্রোজেন অবশিষ্ট আছে, তোমরা খুঁজে নিবে দুইটা হাইড্রোজেন যদি থাকে, তাহলে আমি যদি একটা অক্সিজেন পাই, তাহলে তো একটা পানির অণু গঠন হয়। হ্যাঁ দেখো তো, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এই যে এখানে অক্সিজেন 3টা আছে, তাহলে একটা অক্সিজেন নিয়ে কি হবে? দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন নিয়ে কি হইলো? পানি হইলো প্লাস। এখন বাকি আছে কি? একটা কার্বন, দুইটা অক্সিজেন, এই হলো CO2 কার্বন ডাই অক্সাইড। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আসি 4 নং বিক্রিয়াটিতে। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম এই যে আমরা একটু আগেই দেখলাম ম্যাগনেসিয়াম 2+, এই যে সালফেট 2-, তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে সালফেট আছে, তাহলে এটা ম্যাগনেসিয়াম 2+, সালফেট 2-। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি ম্যাগনেসিয়াম সালফেট তো হবেই, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস। এখন দেখো ম্যাগনেসিয়াম সালফেট গেল। এখন এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে আমি একটু আগে কি বলছিলাম, হাইড্রোজেন কয়টা দাঁড়াইলো? 4টা। তুমি দেখো দুইটা অক্সিজেন পাও কিনা। এই যে এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, কয়টা হইলো? 4টা হাইড্রোজেন। তাহলে 4টা হাইড্রোজেন যদি হয়, অক্সিজেন দেখো কয়টা আছে? এই যে এখানে অক্সিজেন আছে কয়টা? 3 দুগুণ 6টা অক্সিজেন আছে, 6টা অক্সিজেন। তাহলে 4টা হাইড্রোজেন যদি থাকে, তাহলে তার অর্ধেক যদি আমরা অক্সিজেন নেই, 2টা নেই, তাহলে কয় অণু পানি হবে? 2 অণু পানি। এই হলো 2H2O। এই যে 4টা হাইড্রোজেন আর যদি 2টা অক্সিজেন হয়, তাহলে 2 অণু পানি হবে। এখন দেখো, তাহলে হাইড্রোজেন শেষ, এখানে অক্সিজেন 6টার মধ্যে 2টা শেষ, আর বাকি আছে কয়টা?
দুইটা। দেখো তাহলে কার্বন এখানে কয়টা? দুইটা। কার্বন আছে কয়টা? দুইটা। অক্সিজেন বাকি কয়টা? চারটা। মনে রাখবে এখানে যেমন আমরা পানির অণুর, আচ্ছা একটু সাধারণভাবে চিন্তা করি যে আমরা যখন কার্বন ডাই অক্সাইডের কথা বলি CO2, দেখো এবার কার্বন একটা, অক্সিজেন দুইটা। অর্থাৎ তুমি যদি দেখো কোথাও কার্বন একটা আছে, অক্সিজেন দুইটা আছে, তাহলে কি এক অণু কার্বন ডাই অক্সাইড হবে। যদি তুমি দেখো কোথাও কার্বন দুইটা আছে, অক্সিজেন চারটা আছে, তখন দেখবে যে এই যে কার্বন সংখ্যা যত, তত অণু কার্বন ডাই অক্সাইড হবে। তাহলে এখানে হবে কি 2CO2। যদি তুমি দেখো কার্বন আছে 10টা, অক্সিজেন আছে কয়টা? তার দ্বিগুণ, অর্থাৎ 20টা। তাহলে মনে রাখবে এখানে 10 অণু কার্বন ডাই অক্সাইড হবে। কারণ এবার কার্বনের থেকে অক্সিজেনের পরিমাণ বেশি, আর পানির ক্ষেত্রে অক্সিজেনের থেকে হাইড্রোজেনের পরিমাণ বেশি। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কার্বন বাকি কয়টা? কার্বন আছে কয়টা? দুইটা। অক্সিজেন আছে চারটা। তাহলে কার্বন যদি দুইটা হয়, অক্সিজেন যদি চারটা হয়, তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই হলো প্লাস 2CO2 আমাদের লাস্ট বিক্রিয়া। তাহলে এখানে কি? সোডিয়াম বাইকার্বনেট। আমরা জানি HCO3, এটাকে বলা হয় বাইকার্বনেট। HCO3 বাইকার্বনেট, বা আমরা হাইড্রোজেন কার্বনেট বলতে পারি। তাহলে সোডিয়াম, এখানে দেখো সোডিয়াম প্লাস আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে এখানে 2 কেন নেওয়া হয়েছে? কারণ সোডিয়াম তো বিক্রিয়া করবে সালফেটের সাথে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দান করতে পারে। আর এই যে দেখো তো সালফার কয়টা ইলেকট্রন নিতে পারে? দুইটা। তাহলে যদি সালফেটের সাথে যৌগ গঠন করতে চায়, সোডিয়াম লাগবে দুইটা। এবং এখানে হাইড্রোজেন দুইটা আছে, তাহলে বাইকার্বনেট দেখো এখানে কয়টা, মানে একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে বা নিতে পারবে। তাহলে বাইকার্বনেট কয়টা লাগবে? অবশ্যই দুইটা লাগবে, তাই এখানে 2 নেওয়া হয়েছে। তাহলে দেখো সোডিয়াম বিক্রিয়া করবে কার সাথে? সালফেটের সাথে। এজন্য সোডিয়াম সালফেট যখন আমরা লিখবো, তখন এখানে Na2SO4। কারণ কি? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সালফেট দুইটা ইলেকট্রন নেয়। তাহলে সোডিয়াম সালফেটের সাথে থাকতে গেলে সোডিয়াম কয়টা লাগবে? অবশ্যই সোডিয়াম যদি সালফেটের সাথে থাকতে চায়, তাহলে অবশ্যই সোডিয়ামকে, সালফেটকে দুইটা ইলেকট্রন দিতে হবে। তাহলে একটা সোডিয়াম তো পাবে না, এজন্য Na2SO4। এখন এখানে সোডিয়াম সালফেট এটা বাদ দাও, এটা তো আমাদের কাজ শেষ। এখন বাকি আছে কি? দেখো হাইড্রোজেন সংখ্যা হিসেব করো। এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এখানে হাইড্রোজেন দুইটা, এই দুই তো সবার সাথে। তাহলে দুইটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন থাকলে তোমাকে অক্সিজেন খুঁজতে হবে কয়টা? দুইটা। তাহলে এই যে অক্সিজেন এখানে 3, এখানে 2, 3 দুগুণ 6। তাহলে অক্সিজেন 6টা আছে, হাইড্রোজেন আছে কয়টা? 4টা। দেখো 4টা হাইড্রোজেন, অক্সিজেন যদি দুইটা নেই, তাহলে আমাদের 2 অণু কি হচ্ছে? পানি হচ্ছে 2H2O। এখন আমাদের তো অক্সিজেন 6টা মানে ছিল, দুইটা তো পানির, এখানে পানির অণু গঠন করার সময় লাগলো, আর বাকি আছে কয়টা? 4টা। দেখো অক্সিজেন যদি কয়টা? 4টা থাকে, কার্বন যদি 2টা থাকে, তাহলে কয় অণু কার্বন ডাই অক্সাইড হয়? 2 অণু। এ দেখো এখানে আমাদের কার্বন আছে, এই যে সি আছে না, এরও আগে তো 2 আছে, তাহলে কার্বন কয়টা আছে? 2টা আছে। আর আমরা দেখলাম 3 দুগুণ 6, 6টা অক্সিজেনের মধ্যে 2টা পানির অণু গঠনে লাগছে, তাহলে আর বাকি আছে কয়টা? 4টা অক্সিজেন। তাহলে 2টা কার্বন, 4টা অক্সিজেন থাকলে 2 অণু কার্বন ডাই অক্সাইড। এজন্য আমরা এখানে লিখতে পারি 2CO2। এই হলো আজকের আলোচনার আমাদের এই বিক্রিয়াগুলো। আশা করি এই আলোচনার মাঝেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর যদি ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই বেশি বেশি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।